আর না আছে লড়াই। হ্যাঁ, মামুন সাহেব ভেতর ভেতর ছাই চাপা আগুনের মতো ফুঁসছেন। আজ 2 মাস যাবৎ বাসার ভাড়া তুলছেন না তিনি। কেন, কি জন্য কিচ্ছু বলছেও না। খোরশেদ দিতে গেলেও জোর করে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এতে তো ওনার কোনো হাত নেই। তবে খোরশেদের ধারণা সেই যে বিট্টু মাস্টার হুমকি দিয়ে গেল, সেই জন্যই এমন করছে। আচ্ছা, কি ভাবছেন মামুন সাহেব? বিট্টুকে তিনি ভাড়া করে এনেছেন, তারপর ভাড়া থেকে বাঁচতে নাটক সাজিয়েছেন এভাবে। সেই রাগ থেকেই লোক দিয়ে মার খাওয়াননি তো? যারা এসেছিল ওদের তো ভাড়াটে গুন্ডাই লেগেছে। যেমন ফুলকি তোলা বনহির মতন হঠাৎ চিন্তাটা এসেছিল মাথায়, অমন করেই নিভে গেল আবার। না না, তা কি করে হয়? ভদ্রলোক যেমন তেমন হলেও নিশ্চয়ই এতটা নিচে নামবেন না। কিন্তু প্রশ্ন তো রয়েই যাচ্ছে, ছেলেগুলোকে খোরশেদ এর আগে কোনোদিন দেখেনি, তাহলে হুট করে কারো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া ওনাকে এইভাবে প্রহার করবে কেন? সব থেকে বেশি রাগ ঝেড়েছে হাতের ওপর। খোরশেদ যেন এই হাত দিয়ে পাপের রাজত্ব বানিয়েছিল, এমনভাবে মেরেছে। ভাগ্যিস সময় মতো ওখানে পুলিশের টহল এসেছিল, না হলে তো। প্রহত খোরশেদ এক টুকরো পোড়া শ্বাস ফেললেন, বিষণ্ণ চোখে চাইলেন গলায় ঝোলানো হাতের পানি। সালমা বেগমের এত কষ্ট হলো তাতে? পুষ্পিতা যাওয়ার পর থেকে এতদিন অবধি স্বামীর সঙ্গে তার নীরব দূরত্ব ছিল। প্রয়োজন ব্যতীত একটা বাড়তি কথা বলতেন না, কিন্তু স্বামী তো ভালোবাসেন। খোরশেদের এই ব্যথিত চাহনি সালমার বুক মুচড়ে আনে। মাথায় হাত বুলিয়ে বললেন, চা খাবে, করে দেব? খোরশেদের ধ্যান ছুটে গেল, মাথা নাড়লেন উত্তরে। সালমা পাশে বসে বললেন, এত কি ভাবছো? হাত ভেঙেছে বলে কষ্ট হচ্ছে? হবে না, এই ভাঙা হাত দিয়ে এখন কাজ করব কিভাবে? 6 মাসের জন্য একরকম পঙ্গু হয়ে গেলাম। দেখতে ছোট হলেও সংসারের দায়িত্ব কখনো ছোট হয় না সালমা। রাহাতের স্কুলের খরচ, খাওয়া দাওয়া, এটা ওটার বিল, এত কিছু এখন আসবে কোথা থেকে? খোরশেদের প্রতি কথায় মনস্তাপ। সালমা বললেন, থেকে আসবে সেসব পরের কথা। আমি এখন এগুলো ভাবছিই না, আর তুমিও ভেবো না। আমার সেলাই মেশিনটা এখনো অক্ষত আছে বুঝলে, একটু আধটু ঠিক ব্যবস্থা করে নেব। আর 2টো ডিপিএস করা আছে না, ওতে তো এতদিনে ভালো টাকাই জমেছে, সেই রাহাতের জন্মের আগে থেকে করা। বেশি টানাটানি পড়লে ওখান থেকে না হয় একটা ভেঙে ফেললাম। এসব আর মাথায় নিও না তো, আল্লাহ ঠিক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তুমি বরং শুকরিয়া করো, বিষয়টা শুধু হাতের ওপর দিয়ে গেছে বলে, আল্লাহ সহায় ছিলেন বলে শরীরে আর কোনো ক্ষতি হয়নি। খোরশেদের মুখের আধার কাটল না, বিড়বিড় করলেন দুঃখ নিয়ে, কারা যে করলে এরকম? আমি তো কারোর ক্ষতিই করিনি। সালমার মনে একটা নতুন সন্দেহের উদয় হয়েছিল। খোরশেদুল মন্ত্রণালয়ে চাকরিরত, ফাইল পাশের ছুতোয় খুশ নেয় প্রায়ই। ভদ্রমহিলারই সব ভালো লাগে না। আরেকজনের রক্ত পানি করা রোজগার এমন অনৈতিকভাবে হাতাতে হবে কেন? তাছাড়া এসব ঘুষটু তো ইসলামেও হারাম। এ নিয়ে চাকরির পর থেকে সালমা হাজারবার বুঝিয়েছেন, আর প্রতিবার খোরশেদের সংসারের দায়িত্বের একটা বিশাল ফর্দ তার হাতে তুলে দিতেন। সালমার কেন যেন মনে হলো অমন কেউ কাজটা করেছে কিনা, হয়তো খোরশেদের অন্যায় আবদারে রেগে গিয়েই। কিন্তু প্রসঙ্গটা নিয়ে হাঁ করলেন না তিনি। মানুষটার এমনিতেই মন খারাপ, এসব বললে আরো কষ্ট পাবে। নীরবতার সুতো কেটে বললেন, তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। এখন খাবো না, ভালো লাগছে না কিছু। তা বললে চলে, ওষুধের সময় হয়েছে, একটু বসো। সালমা রান্নাঘরে পথ ধরলেন। খোরশেদ তখন হতাশ শীতে শোবার ঘরের বিছানায় বসে। আচমকাই কলিং বেল বাজল। খাটের এই কোণায় বসলে সদর দরজাটা দেখা যায়। ওভাবেই চেয়ে রইলেন খোরশেদুল। ভর দুপুরবেলা কে এলো এখন? গ্রামে তো তিনি খবর দিতে মানা করেছিলেন। আব্বা আম্মা বয়স্ক মানুষ, শুনলে কেঁদে কেটে অস্থির হয়ে থাকবে। খোরশেদ অপেক্ষায় রইলেন দরজা খোলার। উঠে যে ওই অবধি যাবেন, এক ফোঁটাও শক্তি নেই শরীরে। সমস্ত হাড় মজ্জায় টনটনে ব্যথা। ফের কলিং বেল বাজতেই রান্নাঘর থেকে হাঁক ছুঁলেন সালমা। রাহাত, দরজাটা খোলো। ছেলেটা ওয়াশরুমে ছিল, বেরিয়ে এলো ত্রস্ত গতিতে। অমন করেই উড়ে গেল দরজায়। ভাগ্য ভালো একদম উপরে ছিটকিনি কেউ তোলেনি।
না হলে তো হাতেই পেত না রাহাত। নিচের ছিটকিনিটাই টেনে সরালো সে। দৌড় ঘুরে ওপাশের মুখটা দেখে স্তব্ধ হলো পরপর। অবাক হয়ে বলল, আপু। মিথিলা হাওয়ার বেগে এসে জাপটে ধরল ওকে। হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, আমার ভাই, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম আমার ভাই। মিথিলা কানাকাটি আর জড়িয়ে ধরায় থেমেছিল না। রাহাতের ফোলা মুখটা দু হাতে নিয়ে অসংখ্য চুমু খেলো। কিশোর তখনও হতবাক চেয়ে। বোনের চটচটে অশ্রুতে চেহারা ভিজে গেছে। ঘর থেকে মেয়েকে স্পষ্ট দেখতে পেয়েছেন খোরশেদ। স্তম্ভিত চেঁচালেন, মিথিলা, মিথিলা এসেছে? ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই ভাব। জীবনে প্রথমবার এত বেলা করে ঘুমিয়েছে পুষ্পিতা। ঘুমোবে না? কাল সারা রাত তো তন্দ্রার ছিটে ফুটো চোখে ছিল না। ইদানিং ওর সাথে প্রায় এমন হচ্ছে। রাতে ঘুম হয় না। মাথার কোষগুলো তীব্রর জন্য ছটফটিয়ে বেড়ায়। আজকের সকালও প্রতিদিনকার মতো। বাইরে কড়া রোদ। অন্যান্য দিনে সেই সহজ সুন্দর নির্মল হাওয়া বইছে। তবে এসব সৌন্দর্য পুষ্পিতার কিছু যায় এলো না। তার বুকের ভেতরটা সহ দুঃখে চৌচিয়ে। যবে থেকে স্যারের প্রেমে পড়েছে, টের পেয়েছে এই অনুভূতি, তবে থেকেই পুষ্পিতার জীবনের সমস্ত স্বস্তি শেষ। অবশ্য স্বস্তিটাই বা কবে ছিল? নুহাদের সাথে থাকার পর থেকে যা একটু শান্তিতে দিন কাটত, প্রকৃতির হয়তো সেটাও সহ্য হয়নি। ঠিকই স্যারের প্রেমে পড়িয়ে সব কেড়ে নিয়েছে ওর থেকে। না, প্রেম নয়, পুষ্পিতা স্যারকে ভালোবাসে। অল্প কদিনে এই ভালোবাসা এত প্রগাঢ় হয়েছে, দিনরাত দাউ দাউ করে অনলে বুক পুড়ছে তার। আর সেই আগুন এই স্যারের এক একটি কাজ হলো ঘিয়ের মতো। কাল স্যার অমন করে ফুল হাতে দিলেন যখন, পুষ্পিতার সাজানো পৃথিবীটা আবার আউড়ে গেল। তারপর স্যার অত কাছে এসে গালে হাত রাখলেন। ভাবতেই পুষ্পিতার শ্বাস আটকে আসে। স্যার কাছে এসেছিলেন কেন? কি করতে চাইছিলেন? মেয়েটা নেতিবাচক কিছু ভাবতে চেয়েও পারল না। সুদর্শন তীব্রর পাশে কথাবার্তা সে বসাতে পারে না, হয়তো পারবেও না কখনো। যাকে ভালোবাসে তাকে নিয়ে খারাপ কিছু মাথায় আনা যায়? স্যার যে চিন্তা করে ফুল দিক, পুষ্পিতা ওই ফুল আর ফুলের মালা যত্ন করে রেখে দিয়েছে। শুকিয়ে চিমসে গেলেও ফেলবে না। যখন স্যার আর তনুজার বাবু হবে, ওদের দেখিয়ে বলবে, দেখো তোমার বাবার আমাকে দেয়া প্রথম উপহার। আহ, স্যার আর তনুজার বাবু ভাবতেই পুষ্পিতার বুক মোচড় দেয়। এই জীবনে দুঃখ কি তার কম ছিল? তীব্র নামক আরেকটি দীর্ঘ দুঃখ কপালে উড়ে এলো যে। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি তীব্র স্যার ছাড়া দ্বিতীয় পুরুষ ছিলেন না? কেন তনুজার ওনাকে ভালোবাসতে হলো? কেনই বা পুষ্পিতা স্যারকে ভালোবাসতে গেল? পুষ্পিতার এই যে দুনিয়া ক্ষয়ে যাওয়া অনুভূতি, বুকের মাঝে কষ্টের লম্বা কালো দাগ, এসব দূর হবে কি করে? এই যে আজও ইচ্ছে করে কলেজে গেল না, কেন যায়নি? সেসব কি কেউ জানবে কখনো? স্যারের সাথে তনুজার কাল সদ্য প্রেম শুরু হয়েছে। নিশ্চিত ক্লাসে আজ অনেক চোখাচোখি হবে। তনুজা স্যারের সাথে কথা বলার, দেখা করার পাট চোকাতে সেই তো ওকেই টেনে নেবে সাথে। আজকে এসব সহ্য করার শক্তি পুষ্পিতার নেই। এমনিতেও তনুজা যখনই স্যারের কথা ভেবে লজ্জা লজ্জা ভাব করত, ওর তো প্রতিবার হৃদয় ছিঁড়ে যায়। আর সেখানে ওদের এই নব্য নব্য প্রেম কিভাবে দেখবে মেয়েটা? ভাবুক পুষ্পিতা হাস্যোজ্জ্বল আকাশ দেখল বিষাদ নিয়ে। কিন্তু কদিন পালিয়ে বাঁচবে এসব থেকে? এই পরিস্থিতির মুখোমুখি এক না একদিন তো হতেই হবে। পুষ্পিতা দীর্ঘশ্বাস গিলে নিল। ফিরে এলো ওয়াশরুমে। উদাস শীতে টুথব্রাশে পেস্ট ঘষছিল যখন আচমকাই কারো পায়ের আওয়াজ এলো কানে। দরজায় আটকানোর শব্দটাও পরিষ্কার, সাথে চাবির গোছার টুং টুং ধ্বনি। পুষ্পিতা ধরেই নিল নুহা এসেছে, কিন্তু ওর তো এখন আসার কথা নয়। একটু আগে দেখলো 12টা বাজে। নুহার পরীক্ষাই তো 12টায়। কে এলো তবে? উৎসুককে ত্রস্ত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে, গায়ে ওনা ছাড়া, আলু থালু চুল, ফোলা মৃগনয়নে একজন নেত্রা। পরনের কামিজের দশা গোডাউনে জমে থাকা কাপড়ের মতো। এই অবস্থায় ঘরে পা রেখে চমকে উঠল মেয়েটা। তীব্র দাঁড়িয়ে আছে। লম্বা চওড়া পুরুষের এতটা মুখোমুখি হওয়ার প্রস্তুতি পুষ্পিতার ছিল না। অপ্রতিভের যাতা করে তরুণী হকচকে ওঠে। ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো, স্যার। পুষ্পিতার মস্তিষ্ক তখনও সজাগ। স্নায়ুরা বার্তা দিল রাতারাতি, ওরে মেয়ে, তোর গায়ে ওড়া নেই। তুরন্ত পুষ্পিতার বুকখানা থক করে ওঠে। খড়খড়ে কাঠের মতো
শুকিয়ে যায় মুখ, মাটিতে পদযুগল গ্লুয়ের মতো আটকে গেছে বোধ হয়। না হলে নড়তে পারছে না কেন পুষ্পিতা? কিন্তু এই বিস্ময়, এই কুণ্ঠার কোনো দায় তীব্র নিল না। লম্বা পায়ে কাছে এসে বলল, এই মেয়ে কলেজ যাওনি কেন? পুষ্পিতার সব প্যাচ বেঁধে গেল। স্যার ঘরে কিভাবে এলেন? চাবি পেলেন কোথায়? নুহা তো লক দিয়ে গেল। সব থেকে বড় কথা, ওনা ছাড়া একটা পুরুষের সামনে দাঁড়িয়ে আছে সে। হায় আল্লাহ, হায় হায়। পুষ্পিতার জবাবের থেকে পালিয়ে যাওয়াকে সহজ ভেবে নিল। পেছনে তো ওয়াশরুম, ওটার মধ্যে গিয়ে দৌড় আটকে দিলেই হবে। তড়িঘড়ি করে ছুটতে নিল সহসা। অমনি কোনোই টেনে ধরল তীব্র। পুষ্পিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তীব্র গড়গড়িয়ে প্রশ্ন ছড়ে, কি ব্যাপার, একটা প্রশ্ন করেছি আমি, শোনোনি? কলেজ কেন গেলে না? পুষ্পিতা লজ্জায় চোখ খিচে রেখেছে। হাঁসফাঁস করে বলল, মানে আমি আসলে কোনো কথাই তীব্র স্পষ্ট শুনতে পেল না। পাবে কি করে? কুণ্ঠার বেরিতে মেয়ের কণ্ঠনালীও প্যাঁচানো। বরং পুষ্পিতার গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকায় আরো সন্দিহান হলো। তর্জন দিল পুরো কণ্ঠে, কি ব্যাপার? আমি কথা বলছি তো, এদিকে তাকাও। আচ্ছা অভদ্র তো তুমি। কি হলো, তাকাও এদিকে। পুষ্পিতা উপায়হীন, অসহায়। তীব্র হাতে টান বসাতেই অবলার মতন খুলল সে। নেত্রপল্লব চোখের শ্বেতমণ্ডলে ঢুকে যেতে চাইছে। এক প্রস্থ গুটিয়ে এসেছে শরীরটা। ওভাবেই যেন ঢাকতে চাইছে ওড়নাবিহীন বক্ষভাগ। চিবুক ঠেকেছে গলার ভাঁজে। কপাল কুঁচকে থাকা তীব্রর এতক্ষণে খেয়াল পড়ল সবেতে। কিন্তু যতটা নেতি আছে পুষ্পিতা, তীব্রর মাঝে প্রভাবই পড়ল না। মুখায় হবে তার একই রকম ঠাটবাটির রাজত্ব। কেমন ছুঁড়ে ছুঁড়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? এসব ওড়না টোড়না হোয়াট এভার, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। একটা সময় পর আমার সামনে তোমাকে এর থেকেও অনেক বাজে অবস্থায় থাকতে হবে। সো লিভ ইট। এখন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পুষ্পিতা কি কর্তব্য বিমূঢ়। হা হলো পুরন্ত দুই ঠোঁট। স্যার, এটা কি বললেন? আবসা ইঙ্গিত ঝাপসা রূপে বুঝতেই মেয়েটার প্রাণ টপকে গলায় চলে আসে। গোটা দুনিয়া চোখের সামনে চক্কর কাটে দুবার। নুহার যেমন অবস্থা হয়েছে বাইরে, পুষ্পিতারও অমন হলো। একই রকম আইঢাই করে বলল, পানি পানি খাবো। নির্জন হাট খোলা দুপুর। জ্বলন্ত সূর্যটা গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটছে। ড্রাইভিংয়ে নাহিদ একেবারেই আড়ালিয়ে। শিখে রাখা দরকার, তাই শিখেছিল। শেষ কবে হুইল গুড়িয়েছে মনেও নেই। তীব্রর ভারী জীব সামলাতে বেশ কষ্টতে পড়ে গেছে বেচারা। এক একটা ঢালে লেগে গাড়ির চাকায় হাওয়ায় ভেসে উঠছে। এত সাবধানে চালাচ্ছে নাহিদ, ভাগ্যিস মফস্বল। শহরের মেইন রোড হলে এতক্ষণে মর্গে থাকতে হতো। নাহিদের মুসিবতের ডগায় দাঁড়িয়ে আছে নুহা। পরীক্ষার জন্য বেঁধে দেওয়া সময়টা তরতরিয়ে এগিয়ে যাচ্ছে তার। 12টা পেরিয়েছে। হয়তো এত সময়ে হল ভর্তি করে বসে গেছে সবাই। পরীক্ষা কি শুরু হলো? ঠিক সময়ে পৌঁছাতে পারবে তো সে? দেরি করলে ঢুকতে দেবে তো? অথচ নুহার মাঝে এইসব নিয়ে বিশেষ উদ্বেগ নেই। নাহিদের পাশের সিটে কঠিন হয়ে বসে আছে মেয়েটা। বুকের ভেতর কিছু সশব্দের ধুকপুকানির রেশ। তারা মিছিল তুলছে, স্লোগান দিচ্ছে। একের পর এক দাবিতে নাভিশ্বাস দশায় ফেলছে কখনো। এই যে ও নাহিদের প্রেমে পড়ল, এতে যে পুরো পৃথিবীটাই চট করে বদলে গেল আজ। এরপর থেকে সেও মরবে পুষ্পিতার মতো জ্বালায়, যন্ত্রণায়, উদাসীনতায়। অবশ্য পুষ্পিতাকে তো তীব্র স্যার ভালোবাসেন। একটা আস্ত দুনিয়া ভেঙে গুড়িয়ে দিতে পারেন ওকে পাওয়ার জন্য। কিন্তু নাহিদ, ঢ্যাঁড়সটা কি ওকে ভালোবাসে? নুহা আর চোখে একবার দেখল তাকে। ছেলেটার হাব ভাব ব্যস্ততা। এক হাত হুইলে আটকে অন্য হাতে ঘড়ি দেখছে বারবার। দু কাঁধে যে দায়িত্বের একটা বড় ভার। নুহাকে পরীক্ষার হলে পৌঁছে দেয়া, সেটা তার অক্ষরে অক্ষরে পালন করা চাই। পাশে বসা মেয়েটির দিকে কি আদৌ কোনো খেয়াল আছে যে মেয়ের আড়াআড়ি দিগন্তের বিস্তৃতিতে এখন থেকে শুধুই একটা সূর্য উঠবে, আর তার নাম হবে নাহিদ? এসব কি বুঝবে সে? বুঝবে কেন? যার দেহ মন প্রাণ সব জুড়েই অন্য কেউ, যার ছবি লোকটা এখনও ওয়ালেটে নিয়ে ঘোরেন, যার প্রসঙ্গ উঠলেই তার কণ্ঠ ভিজে আসে, সেই মানুষটাকে টপকে ওনার মনে কি আদৌ জায়গা পাবে নুহা? নুহার উদ্ভট ভাবনার তল হতে একটা দীর্ঘশ্বাস ঠিক এলো বুকে। সেদিন পুষ্পিতাকে কত গর্ব করে বলেছিল, আমি কখনো প্রেমেই পড়ব না।
অথচ কি হলো? পড়লো তো পড়লো এই মিনমিনে লোকের প্রেমে। ইস, এই ব্যথা, এই আফসোস কাকে দেখাবে নুহা? যে দেখবে সে নিশ্চয়ই অট্টহাসিতে ফেটে পড়বে ওর উপর। নুহার মন খারাপ পালো। হতাশ চিত্তে সিটে মাথা এড়িয়ে দিতেই নাহিদ ফিরল এদিকে। কণ্ঠে তার একই রকম উদ্বেগ। আপনার কি এখনো মাথা ঘুরছে? নুহা ছোট্ট একটা ঢোকিল, দুপাশে মাথা নাড়ল নিশ্চুপ। নাহিদের স্বস্তি হলো না তাও। মেয়েটা এত কথা বলে, এত চটপটে, হঠাৎ এমন চুপসে গেল কেন? আচ্ছা, ওনার কি রাগ কি এখনও কমেনি? কি ঠিক করেছে? সত্যি ওর সাথে কথা বলবে না? নাহিদ কোমল কণ্ঠে ডাকল, নুহা, মিস নুহা। গভীর ভাবনায় বুধ মেয়েটা উত্তর দিল না। নাহিদের সন্দেহ প্রগাঢ় হয়। নুহার ডান হাতটা পাশেই ছিল ওর। ত্রস্ত তার উপর হাত রাখল নাহিদ। মেয়েটা চমকে উঠে কিছু সিটে লেপ্টে থাকা মস্তক তৎপর শটান করে ফেলে। নাহিদ শিশুর মতন শুধালো, রাগ কি ভাঙিনি? এখনো আমার উপর ক্ষেপে আছেন? নুহা কি বলবে বুঝতে পারছে না, জীবের ডগায় কিংবা মনে। জবাবে নেই তার। নাহিদের আশেপাশে থেকেই মন হারানোর যে অদম্য ক্ষতি হয়ে গেল, সেটার ক্ষতিপূরণ কে দেবে এখন? এই জন্যই আগুন আর বরফ পাশাপাশি রাখতে নেই। কিন্তু এখানে ওনারই বা কী দোষ? নুহা যেচে ক্ষতি রেখেছে, প্রেমে পড়েছে আগ বাড়িয়ে। নাহিদ তো আর প্রেমে পড়তে বলেনি, তাহলে অহেতুক রাগ দেখিয়ে লাভ কি? শক্ত মুখটা হঠাৎ নরম হলো নুহার। অল্প হেসে জানালো, না। এতক্ষণে স্বস্তি পেল নাহিদ। নুহার হাসি তার ছোট্ট একটু উত্তরে বুক ফুরিয়ে লম্বা শ্বাস টানো। যাক বাবা, বাঁচালেন। আপনি যখন বললেন না আমার সাথে আর কখনো কথা বলবেন না, আমার যে কি খারাপ লাগছিল। নুহার কিছু বলেনি। কালচে পিচের রাস্তাটায় একভাবে চেয়ে রইল। দেখতে দেখতে তার ভার্সিটির চওড়া সাইনবোর্ড নৈকট্যে এলো। নাহিদ ব্রেক কষতেই ঝড়ের মতো নেমে গেল নুহা। দুপা গিয়ে পিছু ফিরল আবার। নাহিদ প্রফুল্ল হেসে বলল, অল দ্য বেস্ট। নুহার নিশ্চুপতা সৌজন্যবোধও কাটাতে পারেনি আজ। চুপচাপ হাঁটা ধরল সে। ক্ষুদ্র শরীরটা আস্তে ধীরে ক্যাম্পাসের ভেতরে চলে গেল। নাহিদ এত শত ভাবল না। ত্রস্ত চিত্তে গাড়ি ঘোরালো। একটা দায়িত্ব শেষ, এখন অফিসে ছোটার পালা। যদিও চাকরি নেই কনফার্ম, তাও একবার দেখে আসবে না হয়। রান্নাঘর ছেড়ে একরকম ঝড়ের মতো ছুটে এসেছেন সালমা। খোরশেদও গায়ের ব্যথা নিয়ে বসে থাকতে পারেননি। সব মিলিয়ে বসার ঘরে ছোটোখাটো পরিবারটার বিধ্বস্ত এক মিলন মেলা বইল। মিথিলা শুধু কাঁদছে, চোখের মাঝেই যেন শতাব্দীর বন্যা। গলা, বুক, শাড়ির পার ভিজে চপচপে তাতে। সালমা বেগম হাঁসফাঁস করছেন। মেয়ের কান্নায় আপনা আপনি জল এসেছে চোখে। খোরশেদের ভেতরটাও একই রকম উত্তাল। উন্মুখ হয়ে মেয়েকে দেখেছেন তিনি। দুইজনের কেউই কিচ্ছু বুঝতে পারছেন না। প্রশ্ন অনেক, উত্তর নেই। মিথিলা হঠাৎ কোত্থেকে এলো, কোনো রকম খবর না দিয়ে, না বলে। আর চেহারার কি অবস্থা! ভদ্রলোক কাতর চোখে মেয়েটাকে ভালো করে দেখলেন। পরনে হাফ সিল্কের সাদামাটা শাড়ি, কোনো মতে হাত খোপা করা চুল, একটা ভারী লাকেজ ছাড়া কিছু নেই হাতে। মুখখানা দেখে শুকিয়ে এইটুকুন, যেন কতকাল ঠিক করে খায়নি। চোখে নিচেও তো কালি পড়েছে। হায় আল্লাহ, কি মেয়ে তার বিদেশ গিয়ে কি হয়ে এলো! মিথিলা তখন মায়ের বুকে, দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। খোরশেদ কিছু জিজ্ঞেস করতে চেয়েও ঠোঁট নামিয়ে নিলেন। রাহাত শোবার ঘর হতে টেবিল ফ্যান টেনে চুনে আনলো। বসার ঘরের সিলিং ফ্যানে বাতাস কম। মিথিলা এসেই ঘেমে কেমন চটচটে হয়ে গেছে। ফ্যানটাকে সেট করে বোনের দিকে ঘুরিয়ে রাখলো সে। কিছু যখন বলতে যাবে, সালমা বেগম চোখের ইশারায় চুপ বোঝালেন। উদ্বেগী রাহাত তৎপর থেমে গেল। ভদ্রমহিলা মেয়ের পিঠে বিভ্রান্ত হাত বোলাচ্ছেন। কেঁদে কেটে তার হেঁচকি তোলার দশা। কোনো বড়সড় ঘটনা যে ঘটেছে সালমার বুঝতে বাকি নেই। ভেতরটাও কুড়াচ্ছে কেমন। ইয়াল্লাহ, আজকে একটা বিপদ গেল। আবার কি অপেক্ষা করছে কে জানে। মিথিলাকে হেঁচকি তুলতে দেখে আবার ভেতরের ঘরে ছুটে গেল রাহাত। এবার ফ্যান নয়, পানি নিয়ে এসেছে। সাথে রেখেছে এক বক্স টিস্যু। বোনের টুকটাক যত্ন নেওয়ার প্রসেস যথাসম্ভব শেষ করে তবেই দম নিল ছেলেটা। মিথিলা সময় নিয়ে সামলে উঠল নিজেকে। হেঁচকিটা যখন বন্ধ হলো একটু, সালমা খুব মোলায়েম কণ্ঠে ডাকলেন, মিথিলা, আম্মু ঠিক আছো তুমি?
মেয়েটা মুখ তুলল বুক থেকে, নাক টেনে মাথা নাড়ল আস্তে। রাহাত ত্রস্ত গ্লাস বাড়িয়ে ধরে। পানি খাও আপু, গলা শুকিয়ে গেছে না? এইটুকু মানুষ অথচ যত্নের বহরে মিথিলার বুকের কষ্টটা আবার দলা পাকিয়ে উঠল। এই ভাইটাকেও কত অবহেলা করেছে এক সময়, কাছে রেখে কখনো আদর করেছে কিনা বলতে পারবে না। চোখ দুটো তার আক্ষেপে ভিজে উঠল আবার। খোরশেদ মুখ খুললেন এতক্ষণে, রয়ে শয়ে শুধালেন, কি হয়েছে মা, তোমার এই অবস্থা কেন? মিথিলা চুপ করে মাথা নুয়ে রইল। সালমা বললেন, পলাশ আসেনি? ওই কি তোমাকে বাড়ির সামনে দিয়ে গেল? তাহলে ওপরে এলো না কেন? মিথিলা আনত থেকেই বলল। আমি একাই এসেছি মা। সালমা খোরশেদ মুখ চাওয়াচাই করলেন, বুঝতে না পেরে বললেন, একা কেন? মিথিলা বাবার পানে বিষণ্ণ মুখ ধুল। মনের ভেতর স্রোতের মতো বিষাদ উগলে দেওয়ার প্রস্তুতি নিল কেমন। হঠাৎই আর্তনয়নের সতর্কতা এলো। খোরশেদের দিকে খেয়াল পড়তে এক দফা বিস্ময় মুখ থুবড়ে পড়ল যেন। উদ্বিগ্ন হয়ে বলল, এ কি বাবা, তোমার কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? মাথায় লাগলো কি করে? আম্মু, কি হয়েছে বাবার? সালমা বলতে গেলে খোরশেদ কথা কেড়ে নিলেন। আরে শান্ত হও মা, তোমার কিছু হয়নি। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম, সেজন্য হাতে মাথায় চোট লেগেছে, সেরে যাবে। সিঁড়ি থেকে পড়েছো? কিভাবে পড়লে বাবা? একটু দেখে হাঁটবে তো। ইস, কি অবস্থা, অনেক ব্যথা লেগেছে তাই না? ডাক্তার কি বললেন? কবে ঠিক হবে হাত? মেজর ইনজুরি না তো? মিথিলা নিজের কান্না ভুলে গেছে, সব চিন্তা তার বাবাকে নিয়ে। খোরশেদ অবাক না হয়ে পারলেন না। এই তো কিছু মাস আগে যখন সালমা ওয়াশরুমে পড়ে গিয়ে একটা গোটা দিন হাসপাতালে ছিলেন, মেয়েটা একবার জিজ্ঞেসও করেনি, উঠে দাদির সাথে রান্না করেনি, কত তর্ক করে গেল। আর আজ চোখ মুখেই বাবার প্রতি তার কত শত বেদনা। মেয়েটা কি সত্যি এত বলতে গেছে? ঘন নীরবতা ছিন্ন করে জবাব দিলেন ভদ্রলোক, এত ভেবো না, আমি ঠিক আছি। তুমি তোমার কথা বলো, কি অবস্থা করেছো নিজের? ওইখানে খাওয়া দাওয়া কি খুব অসুবিধা হচ্ছে? মিথিলার মুখ জুড়ে সেই মেঘটুকু ফেরত এলো আবার। চুপ থেকে সময় নিয়ে বলল, আচ্ছা বাবা, আমি যদি আগের মতো তোমার কাছে থাকতে চাই, তোমার টাকায় খাই, তাহলে কি তুমি আমাকে বোঝা মনে করবে? খোরশেদ কপালে ভাঁজ ফিরে বলেন, এ আবার কেমন কথা মা, তুমি আমার বোঝা কেন হবে? কিন্তু ভয়ের পোকা বুকে কামড়ে উঠল সালমার। চট করে মেয়ের থুতনি নিজের দিকে ফেরালেন, কণ্ঠ সচেতন। পলাশের সাথে কিছু হয়েছে তোর? ঠিক জায়গায় ঘা পড়ায় মিথিলা কেঁদে ফেলল। ঠোঁট ভেঙেই খুব আস্তে বলল, পলাশ আমাকে তালাক দিয়েছে মা। পুষ্পিতার অবস্থা করুন। সকাল থেকে পেটে দানা না পড়লেও পুরো এক জগ পানি সাবার করে ফেলেছে। হাতে পায়ে ভূমিকম্প নিয়ে গ্লাস তুলছে, ঢকঢক করে পানি খাচ্ছে। কখনো চোরা চোখে দেখছে হাত দুয়েক দূরে দাঁড়ানো পুরুষটিকে, কিন্তু সে পুরুষের মাঝে ভ্রুক্ষেপের খবর নেই। তারাও নেই কোনো, নেই অধৈর্য হওয়ার সামান্যতম ছাপ। পুষ্পিতা পুরো জগ খালি করে তবেই থামল। হাত তুলে মুখ মুছে দম ফেলল ঘন ঘন। তীব্র তখনও বুক চিতিয়ে দাঁড়িয়ে, মেয়েটা ওদিকে ফিরতেও পারছে না। স্যার তখন কি বলেছিল ভাবলেও ঠোঁটের ডগায় জান চলে আসছে। কি ইঙ্গিত দিল ওকে? সামনে বাজে অবস্থা থাকতে হবে মানে কি? পুষ্পিতা সব এলোমেলো অগোছালো। তীব্রের কথায় কাজে আরও চুরমার হয় তা। স্যার যেভাবে কাছে আসেন, কথা বলেন, এতে তো পুষ্পিতার অন্যরকম লাগে। মনে হয় স্যার ওকে পছন্দ করে। তাহলে তনুজা, স্যার কি ওর প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করেননি? পুষ্পিতার হুট করে মনে পড়লো তনুজার বলে যাওয়া কথাটা। এ মা, তনুজা যে বলেই গিয়েছিল যে দুদিন কলেজে আসবে না, বিয়ে খেতে যাবে। আর পুষ্পিতা কিনা ওদের প্রেম দেখার ভয়ে কলেজে গেল না। ও এত বোকা, নুহাই ওকে ঠিক নামে ডাকে। ও আসলে একটা গাধি। পুষ্পিতা ঝট করে তীব্রর দিকে ফিরল এবার। অমনি সে ভ্রু তুলল একটা। শেষ? শুকনো মুখে মাথা নাড়ল পুষ্পিতা। তীব্র কাছে এগিয়ে আসে, খালি জায়গাটায় একবার চোখ বুলিয়ে বলে, থ্যাংক গড যে একটা জগের উপর দিয়ে গেলে। আমি তো ভাবলাম ছাদ থেকে ট্যাঙ্কটাও এনে দিতে হবে। পুষ্পিতা ঠোঁট উল্টালো। তার গায়ে ওড়না আছে এখন, কিন্তু একটু আগের কথা ভাবলেই তো কুণ্ঠায় মাটির তলায় ঠুকে যাচ্ছে। তীব্র স্যার ভাবটা টেনে আনলো চেহারায়, তেমনি গুরু গম্ভীর কণ্ঠে বলল, কলেজ যাওনি কেন? পুষ্পিতা মিনমিন করল,
শরীর খারাপ। তীব্রর কথা নেই, বার্তা নিয়ে হুট করে কপালে হাত রাখল ওর। তারপর নিয়ে এলো গলায় শুধালো চিন্তিত স্বরে। জ্বর তো নেই, কি হয়েছে? পুষ্পিতা তাড়াতাড়ি জবাব দিতে পারল না। চোখ দুটো বুঝে মাথা নুয়ে রাখলো। স্যার যখন তখন ছোবেন, উদ্ভট কথা বলবেন, তাতে কিছু না। আর ও এসবের ভার নিতে না পেরে পানি খেলেই দোষ। তীব্র নিজেই বলল। তোমারও কি মাথা ঘুরছে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল। আমারও। আর কার মাথা ঘুরছে? বাইরে দেখলাম তোমার বন্ধুরও একই অবস্থা। নাহিদ মাথায় পানি দিয়ে দিচ্ছিল। সে কি? হাওয়ার বেগে ছুটতে নেওয়া পুষ্পিতাকে কনুই চেপে আটকালো তীব্র। যেতে হবে না, চলে গেছে ওরা। এখন কেমন আছে নুহা? সেসব তুমি নুহার থেকে জেনে নিও। তোমার কি হয়েছে আমি সেটা শুনতে এসেছি। পুষ্পিতা দুম করে বলে ফেলল। আমার তো কিছু হয়নি। এই যে বললে শরীর খারাপ। মেয়েটা থতমত খায়। সব উত্তর কেমন জট পাকিয়ে গেল। মুখের অবস্থা দেখেই তীব্র বুঝে ফেলল সব। এর মানে মিথ্যে বলেছ। তুমি ইচ্ছে করে কলেজ যাওনি, তাই না? ওকে, মিথ্যে যখন বলেইছ কারণ আর শুনতে চাইব না। তবে হ্যাঁ, এরপর থেকে আমি যেন তোমাকে ক্লাসে গিয়ে পাই। না পেলে। পুষ্পিতা চোখ তুলে চাইল। না পেরে কি? প্রশ্নের আগে তীব্র জানিয়ে দিল। আর ভাববো না। সেদিন আমার ঘরে যা হয়নি সেটাই হবে এবার। তখন তার ড্রাইভার কিন্তু আমাকে দিতে এসো না। তারপর বেরিয়ে গেল তীব্র। পুষ্পিতা মন খারাপ করে চেয়ারে বসে থাকে। আল্লাহ যে ওর মাথায় এত গোবর দিল কেন? একটুখানি বুদ্ধি দিলে কি এমন হতো? পরদিন ঠিকই কলেজে গেল পুষ্পিতা। তীব্রর হুমকিতে কি না কে জানে, তবে ভেতর ভেতর যে একটা অমোঘ টান, সেটার আর লাগাম টানা যায়নি। আর ক্লাসের দরজায় দাঁড়িয়ে পুষ্পিতা আবিষ্কার করলো তার ধারণা ভুল। দুদিনের কথা বলছিল তনুজা, কিন্তু মেয়ে তো ক্লাসেই বসে আছে। তাহলে কি যায়নি? পুষ্পিতা গাল ফুলিয়ে দম ছাড়লো। কিছুটা সহ্য শক্তি আর সাহস টানো বুকে। তনুজা স্যারকে নিয়ে আজ যাই বলুক না কেন, ওর যেন কষ্ট না হয়, কিংবা হলেও যেন বোঝা না যায়। তনুজা তখন মুঠো ফোনে মগ্ন। পুষ্পিতা পাশে এসে বসল। জিজ্ঞাসা করলো আগ বাড়িয়ে। কেমন আছো? তনুজা নড়ে ওঠে। পুষ্পিতাকে দেখেই বলল। হেই, কি অবস্থা তোমার? কেমন আছো? পুষ্পিতা মনে মনে বলল। আর ভালো থাকা। কি যে হচ্ছে আমার সাথে কিচ্ছু বুঝতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় আমি বেশি বেশি ভাবছি। টেকনাফ নিয়ে ভাবতে গেলে অটোমেটিক তেঁতুলিয়া চলে যাচ্ছি। আর মনে হয় যা ভাবছি সবই ঠিক। প্রেমে তো তুমি আমি দুজনেই পড়েছিলাম, তাও একই মানুষের। তোমার হাসিটা কি সুন্দর, অথচ আমাকে দেখো, হাসতে গিয়েও মনে হচ্ছে দাঁত ব্যথা লাগছে। আমার বেলাতেই কেন যত প্রেম তত জ্বালা। ও মা, একটা প্রশ্ন করলাম আর এত কি ভাবছো? না কিছু না তো। তোমার কথা বলো, বিয়ে খেতে যাওনি? হ্যাঁ, গেছিলাম তো। আমাদের তো কাল ফেরার কথা ছিল। হুট করে ভাইয়ার এক্সাম রুটিন দিয়েছে, আর ব্যাস ফুল ফ্যামিলি ব্যাক টু গাজীপুর। ভালোই তো হয়েছে, একদিন আগে পেলাম তোমাকে। তনুজা হাসল। ওর দিক ফিরে উচ্ছল কণ্ঠে বলে। জানো ওখানে কি হয়েছে? আমরা এত মজা করেছি না। আর বরের একটা কাজিন আছে বুঝলে, কি যে হ্যান্ডসাম। আমি তো দেখেই মেল্ট হয়ে গিয়েছিলাম। এত দারুণভাবে কথা বলে। একদিন আগে আসায় আমার মন খারাপ হয়েছিল, তাই ওকে আমার নাম্বার দিয়ে। পুষ্পিতা প্রতিমধ্যেই কথা কেড়ে নিল। এক মিনিট। অন্য কারোর প্রতি মেল্ট হয়েছ মানে? তুমি না তীব্র স্যারকে পছন্দ করো? ব্যাস, তনুজার কথা বন্ধ। হুঁশ পেতেই জিভ কামড়ে ধরল। এতক্ষণে সবটা জিভ ফসকে বেরিয়ে গেছে। মুখবিবরের চোর চোর ভাবটা স্পষ্ট দেখল পুষ্পিতা। বলল সোজাসুজি। কি হয়েছে বলো তো? আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি? তনুজা আমতা আমতা করল। না মানে ওই। কি মানে? যাওয়ার আগে স্যারের সাথে সব কিছু ঠিকঠাক করে গেলে আর ফিরলে অন্য কাউকে নম্বর দিয়ে, ব্যাপারটা কেমন গোলমেলে না? তনুজা ঠোঁট উঠে বলল। আমার কি দোষ? আমি তো সত্যি স্যারের উপর ক্রাশ ছিলাম। ফুলও নিয়ে গেলাম প্রপোজ করতে, দেখিয়েছিলাম তো তোমাকে। কিন্তু সে আমার ফুল নেই এত দূর আমার মনের কথাও শোনেনি। পুষ্পিতা নড়ে চড়ে বসল। শোনেনি মানে কি বলছেন স্যার? তনুজার কণ্ঠে চাপে। কাউকে বলবে না তো? না বলো প্লিজ।
পুষ্পিতার ভেতরটা উত্তেজনায় ফাটছে, অথচ ওপর থেকেই ঠান্ডা থাকতে চাইলেও তনুজা খুব দুঃখ নিয়ে বলে, আসলে ওই দিন স্যারের অফিসে গেলাম না, স্যার তখন ভেতরেই ছিলেন। আমি গেলাম, ভিতরে ঢুকলাম, স্যার আমার দিক চেয়ে বললেন, কিছু বলবেন? আমার তো তখন সারা শরীর কাঁপছে। কোনো রকমও পিঠ থেকে লুকানো হাতটা সামনে বাড়িয়ে ধরেছি। যেই হাঁ করে বলতে যাব কিছু, স্যার এমন এক ধমক দিল আমাকে, আমি ভালোবাসির ভটাও আর মুখে আনতে পারিনি। ওখান থেকে এক দৌড়ে পালিয়ে এসেছি জানো। স্যার যে কেন করলেন এমন, আমি কি কম সুন্দর বলো তো? পুষ্পিতা হতবাক, স্তব্ধ। তনুজা নিজে নিজেই বলল, কথাটা শুনে তোমার খারাপ লাগছে না, তাই না? আমারও লেগেছিল জানো। হ্যাঁ, আমি একটু ঘন ঘন এর ওর উপর ক্রাশ খাই, কিন্তু স্যারকে তো পার্মানেন্ট রাখতে চেয়েছিলাম। স্যার সেটা বুঝলেনই না, নিষ্ঠুরের মতো আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। পুষ্পিতা বিমূঢ়তায়ও খেয়াল করলো তনুজার কথায় মন খারাপ, কিন্তু চেহারার ওর মতো কষ্ট পাওয়ার চিটে ফোটাও নেই। হলে আছি, না হলে নেই নেই ভাব। ছটফটে গলায় শুধারো, তাহলে এখন এখন কি করবে তুমি? স্যারকে ভুলে যাবে? তনুজা কাঁধ উচারো, আর কি করব, ওই দিন ওনার ধমক শুনেই তো বুঝেছি এনাকে দিয়ে আমার পোষাবে না ভাই। আরে বাবা, কোনো ছেলে মেয়েদের হাতে ফুল দেখলে এমন আগুন চোখে চায়, আউট বলে চিৎকার করে ওঠে। আমি যদি ভয়ের চোটে ওখানে মরে যেতাম, তার দায়টা কে নিত? কিন্তু স্যারকে না তুমি ভালোবাসো? উফ, তুমিও না পুষ্পিতা, সব কিছু এত সিরিয়াসলি ধরে বসে থাকো। গ্রো আপ ভাই। স্যারকে প্রথম দেখে শুধু আমার কেন, কলেজের অর্ধেক মেয়েরই ভালো লেগে গেছিল। আমি তার মধ্যে প্রপোজ করতে গিয়ে একটা ধমক শুনে এসেছি। এখন কথা হলো, একটা ছ্যাঁকা খেয়েছি বলে সারা জীবন কি সেই শোকে ব্যাকা হয়ে থাকবো? মুভ অন করতে হবে না? কতটুকু বয়স আমার, এখন তো ঠিক করে জীবনটাই উপভোগ করতে পারিনি। আর তুমি সেদিন ঠিকই বলেছিলে বুঝলে। আমিও ভেবে দেখলাম শিক্ষক আসলেই বাবা মায়ের সমান। তাই স্যারের কথা মাথা থেকে ঝেড়ে আমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। ওই জন্যেই তো বিয়ে বাড়িতে একজনকে ভালো লাগায় ভাবলাম স্যারকে না হয় মনে মনে দাফনই দিয়ে দেব। পুষ্পিতা পাথর হয়ে থাকলো, নড়লো না, চড়লো না, কিছু বললও না। তনুজার কথায় তার মাথার উপর আকাশ ভাঙার দশা। এই মেয়ে কথায় কথায় ক্রাশ খায়। স্যারের ওপর ক্রাশ থেকেই প্রপোজ করতে গিয়েছিল। ভালোটারও কিচ্ছু বাসে না, ওর মতো তো নয়। একটা ধমকেই যে অন্য ছেলের দিকে ইউটার্ন নেয়, তার পছন্দ অপছন্দ নিয়েও যথেষ্ট সন্দেহ। আর স্যার তনুজার থেকে ফুলই নেয়নি, অ্যাকসেপ্ট করা তো দূরের কথা। অথচ সে কিনা এত কিছু ভেবে ফেলেছিল। কষ্টে দুঃখে তনুজা আর স্যারের বাবু অবধি চলে গেছে। হে আল্লাহ, বোকার মাথায় গোবর থাকে, ওর মাথায় নিশ্চয়ই তাও নেই। পুষ্পিতা পুতুলের মতো উঠে দাঁড়ালো। তনুজা শুধায়, কোথায় যাচ্ছ? উত্তরে পুষ্পিতা কিছু বলেনি। বিহব্বলতায় মুখে কথা আসছে না, চুপচাপ চলে এলো বাইরে। লোকের চোখ এড়াতেই নিজের গালে সপাটে একটা চর বসানো, তারপর বিড়বিড় করলো রেগে মেগে, ছি পুষ্পিতা, তোর তো গাধা হওয়ারও যোগ্যতা নেই। পুষ্পিতা কিছুক্ষণ নিজের উপর ফুসল, কখনো রাগে কখনো দুঃখে। একটা মিথ্যে মিথ্যে আন্দাজের জের ধরে কত কষ্টই না পাচ্ছিল এ কদিন। স্যারের থেকেও দূরে যাবে ভেবেছিল। ইস, ভালোবাসার জোরে ভাগ্যিস যেতে পারেনি। গেলে এই আফসোস, এই পরিতাপ কাকে দেখাতো পুষ্পিতা? মেয়েটার হঠাৎ চোখ পড়লো কলেজের ওপারে দালানে। করিডোর দিয়ে কোথাও একটা হেঁটে যাচ্ছে তীব্র। ক্লাসের ঘন্টাও পড়লো তখন। সবাই ভেতরে ঢুকলো। কয়েকজন শিক্ষক বেরিয়ে এলেন টিচার্স রুম হতে। অথচ পুষ্পিতা ভুলে গেল সব মানে সব। ইহকালের এই মুহূর্তকে তুচ্ছ করে তীব্রর উদ্দেশ্যে ছুটল সে। একচোট দমকা হাওয়ার মতো চেনা জানা ভয়ার্ত বিভ্রান্ত রূপসীকে নিজের দিকে ছুটে আসতে দেখে তীব্র থমকে দাঁড়ায়। সে তো সটান ললাটের মাঝে কিছু রেখার মেলাচিহ্ন তুলে চাইল। এ সময় ভীতু মেয়ে ক্লাসে না গিয়ে এখানে কেন? তীব্র বুঝতে না পেরে হাত ঘড়ি দেখল, ঘন্টা তো মাত্রই পড়েছে। তাহলে ততক্ষণে পুষ্পিতা এসে সামনে থামল। মৃগনয়ন জোড়ায় তার চাঁদের মতো খুশি। আনাচে কানাচে কেবল জ্যোৎস্নার আলো। মেয়েটার হাস্য উজ্জ্বল মুখখানা বড় মন নিয়ে দেখল তীব্র। হাঁপাচ্ছে,
বক্ষপটে ঘন শ্বাসের ওঠানামা, কাজলবিহীন চোখে কিছু বলতে চাওয়ার ইচ্ছে, রং ছাড়া অষ্টপুটে ভিন্ন কোনো উৎসব। পুষ্পিতা এর মাঝেই আউড়ে উঠল করার। স্যার আমি কিন্তু উদ্বেগ আর উত্তেজনায় কিচ্ছুটি বলা হলো না। তীব্রর কণ্ঠে বিভ্রম। তুমি এখানে কেন? ক্লাসের সময় হয়েছে না? পুষ্পিতার মনের ভেতর গলা ফাটল। ক্লাস গোল্লায় যাক, এই মুহূর্তে আপনার থেকে আমার কাছে দামি কিচ্ছু নেই। আমি আর আপনাকে ভুল বুঝবো না স্যার, আর কখনো না জেনে বুঝে আপনাকে নিয়ে উল্টোপাল্টা ভাববো না। তরুণীর অন্তপটের তোলপাড় ছাপ ফেলল মুখবিবরেও। কিন্তু এত অব্যক্ত কথা তীব্র কি বুঝেছে? হয়তো না। তবে এর মাঝেই স্বীয় কক্ষ ছেড়ে প্রিন্সিপাল বেরিয়ে এলেন। পুষ্পিতার পেছনে ওনাকে দেখে তীব্র নড়ে চড়ে দাঁড়ালো। এই এক লোক কলেজে আসা থেকে তার পেছনে পড়ে আছেন কেন? ফোরকানের ওর প্রতি এক্সট্রা তোষামত, সেটা ওনার যাচাই করা চাই। তীব্র নজর তখন ভদ্রলোকে। এই তো পুষ্পিতাকে ওর পাশে দেখে কপাল কুঁচকে ফেলেছে। ঝড়ের গতিতে হেঁটে আসছে এদিকে। তীব্র ব্যস্তভাবে বলল, ক্লাসে যাও, স্যার আসছেন। তারপর সোজা লাইব্রেরির পথ ধরল সে। অনুকূলের পরিস্থিতি হুট করে বলতে যাওয়ায় প্রিন্সিপাল নিজেও দাঁড়িয়ে গেলেন। কিন্তু পুষ্পিতার এত মন খারাপ হলো, ও যা বলতে এসেছিল স্যার তো শুনলেনই না। কিছুক্ষণ তার যাওয়ার দিকে ঠোঁট উল্টে চেয়ে হুট করে হাসল পুষ্পিতা। স্যার আর ওর গন্তব্য তো একই, এখন না হয় চলে গেছে, তাতে কি? ছুটির পরে তো বাড়ি একই সাথে ফিরবে। তখন যা বলার ছিল সব বলে দেবে পুষ্পিতা ভেবেছিল কলেজের বাইরে তীব্র থাকবে, যেমনটা সবসময় হয়। মানুষটা ওর জন্যে জিপ নিয়ে অপেক্ষা করে, কিন্তু আজকে সে নেই। পরশুর মতন হুস করে জিপ টেনে কোথাও একটা চলে গেছে। সারা পথ এই নিয়ে রিকশায় মুখ গোজ করে বসেছিল বেচারি। যেই মাত্র ও মানুষটার প্রেমে একটু গভীরভাবে পড়ল, অমনি তার পালায় শুরু। নুহার পরীক্ষা শেষ হতে হতে বেলা 3টা বেজে গেছে। পরীক্ষা ভালো হয়েছে যদিও, বলতে গেলে যা ভেবেছিল, যতটুকু ভেবেছিল তার থেকেও অনেক বেশি ভালো। অথচ কি পাহাড় সমান মন খারাপ নিয়ে ঢুকেছিল হলে। প্রশ্নপত্রে চোখ বোলাতেও যেন 1000 টন ক্লান্তি। তাও সব ঘোড়ার গড়িতে লিখে এসেছে। কিন্তু এমন মিরাকেল মেয়েটার জীবনে আজ অবধি কোনোদিনও হয়নি। নাইটকে নিয়ে ভাবতে বসে এতদিন যা পড়েছিল বেমালুম ভুলে গিয়েছিল সব। উত্তরপত্রে কলম ছোঁয়ানোর আগেও নুহার মাথায় কিচ্ছুটি ছিল না। তাও আচ্ছা, এসব কি তাহলে ঢ্যাঁড়সটার প্রেমে পড়ার টপিক? গেট পেরিয়ে ঢুকতে নুহা আনমনে হাসত। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলবে আচমকায় পিছু ডাকলো তীব্র, নুহা। চকিতে ফিরে চাই সে। তীব্র একানোর সাথে নাহিদও আছে। প্রথমবার ওকে দেখে নুহার মেয়েলির শরীর গুটিয়ে আসে। পিঠের হাড় ছুঁয়ে দুধ সাদা সফেদ স্রোত কলকরিয়ে বয়ে যায়। সাথে কাঁধের ওপর আষ্টে পৃষ্ঠে এক পশলা জড়তা এসে ভিড়। দেহের ভাজেও হাজার মন সংকোচ। উফ, প্রেম কি মারাত্মক জ্বালাময়ী। মেয়েটার ধ্যান ছুটল নাহিদে ফুটতো কণ্ঠে। পরীক্ষা কেমন হলো? নুহা আরও তো অমনভাবেই জানালো, ভালো। সব লিখেছেন? কোনো প্রশ্ন বাদ পড়েনি তো? ইনভিজিলেটর কেমন ছিলেন? খুব কড়াকড়ি দিয়েছে? একেবারে গড়গড় করে বলে থামল নাহিদ। তীব্র বিরক্ত চোখে চাইতেই ফের মিয়ে এলো কিছু। কি হলো? এভাবে দেখছিস কেন? আমি কি করলাম? মুখটা বন্ধ রাখলে আমি একটু বলি। ঠোঁট উল্টে ঘাড় নাড়ল নাহিদ। তীব্র নুহাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বিকেলে ছাদে আসতে পারবে? অবিলম্বেই মাথা কাত করল নুহা। আচ্ছা স্যার। আমি তোমাকে পড়াই না নুহা, তাই স্যার না ডাকলেও চলবে। নুহা আবারও ঘাড় দোলালো, রয়ে শুধালো, তাহলে কি ডাকবো? ভাইয়া ডাকবো? তীব্র কাঁধ উচালো, অ্যাজ ইউ উইশ। এমনিতেও কিছুদিন পর তোমার বন্ধুর বর হচ্ছি, চাইলে ভাইয়া ডাকতেই পারো। নুহা খুশি হয়ে গেল। এতক্ষণের উদাসীনতা শ্রান্তি সব নিমিষেই গায়েব। স্ফূর্ত চিত্তে বলল, সত্যি আমি আপনাকে ভাইয়া ডাকবো? কি যে খুশি লাগছে। আসলে আমি তো বাবা মায়ের একমাত্র মেয়ে। একটা বড় ভাইয়ের খুব শখ ছিল আমার, জানেন। বলতে বলতে নুহার মুখটা কালো হয়ে এলো। সাথে ফোঁস করে শ্বাস ফেলতেই নাহিদ মায়া করে বলল, আহারে, একটা ভাইয়ের জন্য আপনার এত মন খারাপ হয় মিস নুহা? আপনি চাইলে কিন্তু আমাকেও ভাইয়া ডাকতে পারেন। একটার জায়গায় দুটো বড় ভাই পেলে তো আপনার আর কোনো মন খারাপই থাকবে না, তাই না? নুহার সদ্য ফোটা হাসিটা তপ করে নিভে গেল।
বিস্ফোরিত চোখে চাইল ওর দিক। কটমটানো চাউনি দেখে ভরকে গেল নাহিদ। ঘন ঘন পাতা ফেলল চোখের। রাগে গোটা নাহিদকেই সম্পূর্ণ এড়িয়ে গেল মেয়েটা। তীব্রকে বলল, আমি ফ্রেশ হয়েই ছাদে আসছি ভাইয়া, আপনি একটু অপেক্ষা করুন। আরেকবার নাহিদকে জ্বলন্ত নয়নে দেখে চলে গেল নুহা। নাহিদ এই দৃষ্টির অর্থ বোঝেনি। বোকা বনে বলল, আমাকে এভাবে দেখলো কেন রে বিট্টু? আমি কি কিছু খারাপ বললাম? তীব্র বলল, কথা খারাপ হোক ভালো হোক, মেয়েরা সবসময় এভাবেই তাকায়। নাহিদ একটু ভেবে বলল, ওই পুষ্পিতা তো তোর দিকে এভাবে তাকায় না। তীব্র কপাল কুঁচকে বলল, ওর সাথে তুলনা করছিস কেন? আমার ভিতমের মতো মেয়ে পৃথিবীতে এক পিসি আছে। ওকে জড়িয়ে আর কখনো কিছু বলবি না। তীব্র নিজেও ঘরে পথ হলো। তারপর নাহিদ কণ্ঠ শৃঙ্গ নিয়ে বলল, বাবা, এখনো প্রেম হলো না তাতেই এত? প্রেম হলে কি করবি? সে যেতে যেতে ঘোষণা দেয়, প্রেম না হতে নিজেকে পাল্টিয়েছি, প্রেম হলে দুনিয়া পাল্টে দেব। পুষ্পিতা পড়ার টেবিলে বসেছে, পড়তে নয় চিন্তায়। বাইরে থেকে যত উন্মনা তরুণী, ভেতরখানা ঠিক ততটাই ছটফটে, যার পুরোটাই সে নুহাকে জানাতে চাইছে। অথচ দেখো, মেয়েটা ঘরে নেই। একটু আগেই পরীক্ষা দিয়ে ফিরল, খেলেও না, নিচে কাজ আছে বলে বেরিয়ে গেল। আবার গেছে তো গেছে, বাইরে থেকে দরজার হুকটা অবধি টেনে দিয়ে গেছে। পুষ্পিতা যে ওকে খোঁজার অজুহাতে একটু তীব্রর ফ্ল্যাটে উকি ঝুঁকে দেবে, সেটাও বা হচ্ছে কই। এর মধ্যেই ঘরে এলো নুহা। দৌড় খোলার শব্দে পুষ্পিতা নড়ে চড়ে উঠল। ওই দিনের মতো আবার স্যার আসেননি তো। ত্রস্ত চেয়ার ছেড়েও এই ঘরে এলো। তীব্রকে না দেখে যে মন খারাপ হতো, নুহাকে পেয়ে তো বদলে গেল উত্তেজনায়। নুহার মুখে সখানে তারার কিরণ, এত ঝলমল করছে যেমন তুফান নেমেছে অথর্দয়ে। ক্ষুদ্র আদলেই যেন পৃথিবীর সব খুশি লুটিয়ে। কিন্তু পুষ্পিতার আনচানি চিত্ত এসব দেখল না। শশকের ন্যায় ব্যস্তভাবে বলল, কোথায় গিয়েছিলি? এত দেরি হলো কেন আসতে? এই তো একটু নিচে গেলাম। কেন, কিছু হয়েছে? পুষ্পিতা ঝট করে ওর হাত টেনে খাটে এনে বসালো। অমন ছটফট করে বলল, আমার তোকেও কিছু বলার আছে। নুহা ভ্রু নাচালো। ভাইয়ার ব্যাপারে? পুষ্পিতা বুঝতে না পেরে বলে, ভাইটা কে? কেন, তোমার আশিক তীব্র ভাইয়া। পুষ্পিতা চোখ ঝাপটে বলল, তুই না ওনাকে স্যার ডাকিস? নুহা প্রফুল্ল হেসে বলল, হ্যাঁ স্যারই তো ডাকতাম, কিন্তু ইদানিং ভেবে দেখলাম দুদিন পরে যে আমার দুলাভাই হচ্ছে, তাকে আর স্যার ডেকে কী করবো, সেজন্য এখন থেকে অভ্যেস করে নিচ্ছি। দুলাভাই শব্দটাই পুষ্পিতা লজ্জা পেল। এতক্ষণে ছটফটানি তলিয়ে গিয়ে কুণ্ঠার রানে ফেপে উঠল দুগান। নুহা চিবুক ধরে পড়ল, বাপরে, মেয়ে আবার লজ্জাও পায়। এত লজ্জা এখন না পেয়ে বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখ। ভাইয়া যখন রুমে এসে। পুষ্পিতা চট করে মুখটা চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, ছি, চুপ কর ফাজিল মেয়ে। নুহা হাসছে। পুষ্পিতা হাত নামিয়ে ঠোঁট টিপে মাথা নুয়ে রইল। লজ্জায় বুক কাঁপছে তার। তীব্রর পাশে বাসর ঘর, এমন শব্দে ঝাঁঝিয়ে উঠছে কান। নুহা পুরোপুরি ঘুরে বসল ওর দিকে। আচ্ছা, এসব এখন বাদ, বল কি বলবি? পুষ্পিতা বিছানার চাদর খুঁড়তে খুঁড়তে বলল, আসলে আমি চাইছি যে ওনাকে সব বলে দেব। কোন সব? আরে আমার মনের সব, মানে আমি যে ওনাকে ভালোবাসি সেটা। হঠাৎ? পুষ্পিতা নিঃসহায়ের মতন বলল, আমি আর এসব মনের ভেতর চেপে রাখতে পারছি না রে নুহা। ওনাকে দেখলেই এত হাঁসফাঁস লাগে, মনে হয় এক্ষুনি। নুহা কথা কেড়ে নিল, মনে হয় এক্ষুনি গিয়ে গলা জড়িয়ে ধরি, তাই তো? এ মাচ্ছি তা না। তাহলে এত তাড়াহুড়ো কিসের? এই সবে নিজের অনুভূতি টের পেয়েছিস, একটু সময় নে। কিন্তু টিন্তু বাদ, আর তুই আগে কেন বলবি? এসব প্রেম ভালোবাসার কথা ছেলেদের দিক থেকেই প্রথমে আসা উচিত, তাহলে মেয়েদের একটা ওজন থাকে, বুঝলি? তুই হলি আমার বন্ধু, লাখে একজন, তার উপর দেখতে পুরো ঐশ্বরিয়া রায়। তুই কেন আগে আগে স্যারেন্ডার করে আসবি? উনি তোকে হ্যাংলা ভাববে না? পুষ্পিতা চিন্তায় এক শেষ। তাহলে কি করব? কি করব মানে? অপেক্ষা করবি। প্রেমের যত বেশি অপেক্ষা, প্রেম তত বেশি মধুর। ততদিনে যদি ওনাকে অন্য কেউ নিয়ে যায়, বা উনি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলেন, তখন? পুষ্পিতার আশঙ্কা দেখে নুহা মনে মনে হাসত। বোকা মেয়ে, তীব্র প্রেমের তীব্রতা জানে না। যে ছেলে ওর জন্য ঢাকার সব ছেড়ে এখানে এসে পড়ে থাকে,
তার মনে আরেকজনের বসত করা এত সোজা গাল ছুঁয়ে বলল, কেন? ওনার প্রতি তোর ভরসা নেই? পুষ্পিতা সময় নিয়ে বলল, আমি ওনাকে বুঝতে পারি না, তাই ভরসা আছে না নেই তাও জানি না। ওনার প্রত্যেকটা আচরণ সাজালে মনে হয় উনি আমাকে পছন্দ করেন, এবং সেটা অনেক বেশি। তার উপর কাল যা বললেন। নুহা ভ্রু বাঁকালো। কি বলেছেন? পুষ্পিতা ঠোঁট নামিয়ে নিল। ওড়না নিয়ে তীব্রর ওসব কথা ভাবলেও তার কান গরম হয়ে আসে। কিন্তু ওসব কি আর নুহাকে বলা যায়? ওগুলো তো তাদের নিজেদের কথা, একান্ত ব্যক্তিগত। জোরে জোরে মাথা নেড়ে বলল, কিছু না, কিছু না। কিছু না হলে না, খবরদার যদি আগে ভাগে গিয়ে এসব প্রেমের আলাপ করেছিস, যতক্ষণ না ভাইয়া এসে প্রপোজ করবেন, হাঁটু মুড়ে ফুল দিয়ে বলবেন পুষ্পিতা আই লাভ ইউ, ততক্ষণ তোর মুখ খোলা বারণ, মনে থাকবে? কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, এমনি পছন্দ করেন, সেটা তো এখনো নিশ্চিত হতে পারছি না। মাথায় বুদ্ধি থাকলে না পারবি, এসবের জন্য বুদ্ধি থাকতে হয়। সেই তোর তো প্রেমের ব্যাপারে আবার অনেক অভিজ্ঞতা, আমি তো তাও প্রেমে পড়লাম, কিন্তু তুই, তোর তো কোনো ছেলেই পছন্দ হয় না। নুহার এতক্ষণের মুরব্বিয়ানা ভাবটা দমে গেল। আবার বুক চিরে লম্বা লম্বা শ্বাসের ঝুড়ি তার কেটে বাইরে লুটিয়ে এলো। অসহায় দুটো চোখ একভাবেই পুষ্পিতাকে বলে গেল, পছন্দ হয়েছে রে পুষ্পিতা, পছন্দ হয়েছে, কিন্তু এমন একজনকে হয়েছে যার কথা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ও প্রসঙ্গ কাটতে গলা খাকারি দিল, বলল, অত শত বুঝি না, যা শেখালাম তা মনে থাকবে কিনা তাই বল। পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলালো। নুহা তুষ্ট চিত্তে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, চল এই উপলক্ষে তোকে একটা লটারি কিনে দিই। লটারি? কিসের লটারি? পুষ্পিতা হতভম্ব। নুহা বলল, ওমা, লটারি আবার কিসের? কাগজের। লটারি দিয়ে আমি কি করব? আরে বোকা, এ যে সে লটারি না, এটার সাথে কত কি দিচ্ছে জানিস? টিভি, ফ্রিজ, টেলিভিশন, বাইক, ফ্ল্যাটও দেবে শুনেছি। পুষ্পিতা চোখ চূড়ায় তুলে বলল, ফ্ল্যাট? 10 টাকার লটারিতে ফ্ল্যাট? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? জিতলে ঠিক বিশ্বাস হবে। পুষ্পিতা নিস্পৃহ বলল, আমি জিতবই না, আমার কপাল অত ভালো নাকি? হা, শুরুতেই নেগেটিভ ভাবছিস কেন? আসবি তো আগে, আয়। মা এখনই? পরে যাই, খাবো না। না, লটারি শেষ হয়ে যাবে, তুই আয়, দাঁড়া টাকা নিয়ে আসি। নুহা পার্স আনতে ছুটল। পুষ্পিতা ক্লান্ত শ্বাস ফেলে ওড়না পেঁচালো মাথায়, তারপর নিগ্রহে পা বাড়ালো ওর সাথে। নুহা যত উত্তেজিতই ততধিক নিষ্প্রভ মেয়েটা। লটারি হোক যাই হোক, ও হলো দুর্ভাগা। দুর্ভাগাদের জন্য একটা সুতোও থাকে না যেখানে সেখানে, আবার এত দামি দামি উপহার। ওই জন্যই তো স্যারকে নিয়ে এত ভয় পুষ্পিতার। স্যার হলেন হীরের চাঁদ, ওর অমতো গরিবের মুঠোয় তা এত সহজে আসবে কখনো? খোরশেদুল বজ্রাহতের মতো বসে, ভারী কি শরীরটায় বিন্দুমাত্র নরণচরণ নেই। সালমারও একই দশা। প্রৌঢ় মানুষ দুটো স্তব্ধের ন্যায় কিয়ৎক্ষণ মেয়ের কান্নাই দেখে গেলেন। মিথিলা হেঁচকে তুলছে, ভূমিকম্পের ন্যায় নড়ছে ঠোঁট যুগল। অমন কাঁদতে কাঁদতে বলল, পলাশ আমাকে নিয়ে থাকতে চায় না। ও তো আমাকে বিয়ে করতে চায়নি, করেছিল ওর মায়ের কথায়, ওর মোটা অঙ্কের যৌতুকের লোভে পড়ে। ওর সাথে জেনি নামক এক কানাডিয়ান মেয়ের সম্পর্ক আছে। আমি সেটা ধরে ফেলাতেই সাফ সাফ জানিয়ে দিল আর সংসার করবে না। যদি দেশে ফিরতে হয় তাহলে ডিভোর্স পেপারে সই করে তারপর আসতে হবে। তুই সই করেছিস? মিথিলা মায়ের পানে চাইল। সালমান মুখবিবর ফ্যাকাশে ভীষণ। অজ্ঞাত আতঙ্কে ধুকপুক করছে বক্ষপট। মেয়ের 6 মাস হলো না বিয়ে হয়েছে, এরই মাঝে তালাক শব্দ এলে কার না এমন হবে? প্রশ্নের উত্তরে নাক টেনে মাথা নাড়ল মিথিলা। সালমা চোখ বুঝে নিলেন। 2 ফোঁটা জল সঙ্গে সঙ্গে গড়িয়ে গাল অব্দি এলো। খোরশেদের মনে হলো দেহটা টলছে। একই সময় দুটো ধাক্কা, একটা শরীরই আরেকটা মানুষই। কিভাবে সইবেন তিনি? মিথিলা বাবার হাতের ওপর হাত রাখলো হঠাৎ, ভেজা কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভুল বুঝছো বাবা? একটু নড়ে উঠলেন ভদ্রলোক, চোখ মুছে বলেন, তোমাকে ভুল বুঝবো কেন মা? ভুল তো হয়েছে আমার। খোঁজখবর না নিয়ে শুধু ছেলের অবস্থা দেখে সম্বন্ধে রাজি হয়েছিলাম, সেজন্য তোমাকে এইভাবে সবার করতে হলো। না হলে আমিও তো বলি, আমার মেয়ে এত মাস দূরে গিয়েও একবারও আমাদের মনে করছে না। এখন তো বুঝলাম সবই আসলে ওই অসভ্য ছেলের কাজ।
ও ইচ্ছে করেই তোমাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিত না। কিন্তু এখন কি হবে? এগুলো আত্মীয় স্বজন জানাজানি হলে মেয়েটার সম্মান কোথায় নামবে একবারও ভেবে দেখেছো? খুরশেদ কপাল গোছালেন। আত্মীয় স্বজন কিসের আত্মীয় স্বজন? এসব বসন্তের কোকিল নিয়ে আমি ভাবি না। আমার মেয়ে যেখানে সুখী হয়নি সেখানে থাকি না, ব্যাস। এখানে নতুন করে হওয়ার তো কিছুই নেই। সালমা এক্ষুনি আর যুক্তি দিতে গেলেন না, কিন্তু মায়ের মনটায় খচখচ করছে বড্ড। নিজের মেয়েকে তো তিনি চেনেন। এক হাতে কি তালি বাজে? একটা সংসার ভেঙে যাওয়ার পেছনে শুধুই কি পলাশের দোষ? মিথিলা কি কিছুই করেনি? মাকে নিজের দিকে চেয়ে থাকতে দেখে মিথিলা অপ্রতিভ হয়। জিজ্ঞেস করে নম্র স্বরে, কি দেখছো? সালমা ঘাড় নাড়েন, দুপাশে মাথায় হাত বুলিয়ে বলে, অনেক জার্নি করে এসেছিস, যা একটু বিশ্রাম কর, খিদে পেয়েছে না? মিথিলা কালো মুখে মানা করলো। খাবো না, ভালো লাগছে না। তা বললে হয়? আমি ভাত বাড়ছি, যা। মিথিলা উঠে দাঁড়ালো। বড়দের সব আলোচনায় রাহাতকে রাখা হয়নি। মায়ের এক কথায় শোবার ঘরে চলে গেছে সে। মিথিলা লাগেজ নিয়ে সোজা সেখানে এলো। কতদিন পর নিজের সেই ঘর, সেই বিছানা। ঘরের ভেতর ঢুকেই মিথিলার প্রথমে মনে পড়ল পুষ্পিতাকে। চোখের পর্দায় ভেসে উঠল সেসব অতীতের স্মৃতি। আহা, কত দূরছাই করতো মেয়েটাকে। আজও নেই। থাকলে এতক্ষণে আপু আপু করে নিশ্চয়ই কান পচিয়ে দিত। রাহাত ট্যাব দেখছিল শুয়ে শুয়ে। বোনকে দেখে উঠে বসল দ্রুত, কণ্ঠে উদ্বেগ। কিছু লাগবে আপু? মিথিলা বদনে একটুখানি হাসল, পাশে বসে বলল, না, তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক করে খাস না? কিছুটা অবাক চোখে চাইল রাহাত। এই তো কয়েক মাস আগে যাওয়ার সময়ও স্বাস্থ্য নিয়ে মিথিলা খোঁচা দিয়েছিল, আর আজ বলছে শুকিয়ে গেছে। বোনটা কি ওর সত্যি পাল্টে গেছে তাহলে? মিথিলাকে এত কাঁদতে রাহাত আজ অব্দি দেখেনি। এতে কি খুব একটা কাঁদতেও দেখাও যায় না। কি যে হলো হঠাৎ, বলল, খাই তো, কিন্তু আগের মতো আর খেতে ইচ্ছে করে না। ছোটাপু নেই, আমও তো অসুস্থ থাকে, তাই খাইয়ে দিতে বলি না। একা একা যতটুকু পারি ততটুকু খাই। মিথিলা বলল, আচ্ছা, এখন থেকে আমি তোকে খাইয়ে দেবো, কেমন? রাহাতের পাতলা ঠোঁট আলাদা হলো, ভীষণ বিস্ময় চোখ বড় বড় করে বলল, তুমি খাইয়ে দেবে? কেন? খাবি না আমার হাতে? হ্যাঁ, খাবো তো। তাহলে এখন একটু বাইরে যা, আমি চেঞ্জ করে আসছি। বলা মাত্রই চপল পায়ে ছুটে গেল রাহাত। সে পথ দেখে মিথিলার চোখ ভিজে ওঠে। এই জীবনে তার সবচেয়ে বড় ভুল ছিল ভালোবাসার মানুষদের তুচ্ছ ভাবা। কিন্তু মোহ, কিছু আকর্ষণের পেছনে ছুটতে গিয়ে তাদের সঙ্গ অবহেলা করে যে অন্যায় করেছিল, এবার সব শুধরে নেবে মিথিলা। আর এই তালিকার সব থেকে ঊর্ধ্বে যে আছে, যাকে মিথিলা চরমভাবে ঠকালো, সেই মানুষটা কেমন আছে এখন? মিথিলা যদি তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়, ক্ষমা পাবে তো? কিছুদিন পরের কথা। তারপর স্রোতের মতো পাল্লা দিয়ে সময় ছুটেছে। রূপে রসে বদলে গেছে গাজীপুর। অন্তিমে ঠেকে থাকা ঋতু শেষে নতুন কারো আগমনের রব তখন মেঘের গায়ে। হাওয়ায় হাওয়ায় অতিথি পাখির গান। বসুন্ধরার শত আয়ম্বর পূর্ণতার মাঝেও শহরের বুকেও কোনো ছোট্ট ঘরে উন্মনা হয়ে ঘুরে বেড়াচ্ছে পুষ্পিতা। পদ্মফোঁটা দিঘির মতো আঁখি জোড়ায় তার এক আকাশ অপেক্ষা। প্রতি প্রহর কাটে আনচান আনচান করে। প্রতীক্ষিত নয়নযুগল উন্মত্ত হয়ে দেখে যায় তীব্রর ফর্সা সুন্দর মুখ। পাশাপাশি বাসা, একই কলেজ, সকাল বিকাল মুখধর্ষণে একটু একটু করে পুষ্পিতার বুকে ঝড় বাড়ছে। তোলপাড়ে নিঃশেষ হওয়া অন্তপটে কেমন একটাই প্রশ্ন, কবে মনের কথা বলবে সে? এই প্রখর অনুভূতি পূর্ণতা পাবে কবে? যে চিন্তায় পুষ্পিতা দিবানিশি মরিয়া, সেই চিন্তা কি আদৌ ছুঁতে পারছে তীব্রকে? পারছে না। এক তরুণীর ভেতর ভেতর ছটফটিয়ে মরা উত্তাল বেসামাল প্রেম ওই পাথর মানব বোঝে না। সে যে কাছে আসার বদলে দিনকে দিন আরো দূরে চলে যাচ্ছে, যেন ইচ্ছে করে এড়িয়ে যেতে চায়। দেখেও না দেখার ভান। কলেজ শেষে লাল জিভ নিয়ে দাঁড়িয়ে থাকা শ্বেতাঙ্গ পুরুষটিকে ইদানিং দেখতে পায় না পুষ্পিতা। খুব শান্ত চোখে চেয়ে যে গভীর স্বরে আদেশ দিত, গাড়িতে ওঠো, সে আর নেই। পুষ্পিতার হন্যে চোখ চারপাশ দেখে দেখে বেদনা নিয়ে ফিরে আসে।
অকথ্য যাতনায় চৌচির হয় বুক। এই তো এক্ষুনি সে আরেকটা দীর্ঘশ্বাস ফেলল। পবিত্র সকালের রেশ শুরু হলো একই রকম নিস্পৃহতা নিয়ে। দুধ চায়ের ফুটন্ত পানিটা যখন উতলে কড়াইয়ের গলা অব্দি এলো, হুঁশ ফিরল পুষ্পিতার। আয়েশা খাতুন তৈরি হচ্ছিলেন। অফিসে আজকাল এত চাপ কাজের দুদণ্ড জিরোনোর জো নেই। ভদ্রমহিলার মুখের ছাপে স্পষ্ট আজকাল বড্ড খাটুনি যায়। রাত জেগে জেগে ফাইলপত্র তৈরি করার ভার কুলোচ্ছে না শরীরে। মাঝে মধ্যে ইচ্ছে করে এসব চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকতে। নরম তোষকে সারাদিন গা মিশিয়ে রাখবে। পিঠের হাড়টা চেয়ারের শক্ত হাতলের স্পর্শ নিতে চায় না আজকাল। একটা গোটা দিনও যদি ঘুমিয়ে কাটানো যেত, কিন্তু ওসব কি আর হয়? নুহার ভবিষ্যতের চিন্তায় হলেও আয়েশা এসব করতে পারেন না। এখন তো আবার পুষ্পিতার দায়িত্ব আছে। মেয়েটার আত্মসম্মান বোধ ভালো। এই যে কলেজে যাতায়াতের ভাড়া এত জোর করেও দিতে পারলেন না আয়েশা। বিকেলবেলা দুটো টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাচ্ছে। তবু অনাথ মেয়েটার অভিভাবক তো তিনিও। পরীক্ষার ফর্ম ফিল আপে একটা মোটা অঙ্কের টাকা লাগবে যখন, সেখানে জোর করে হলেও কিছু দেবেন। ব্যাপারটা বহু আগে থেকেই ভেবে রেখেছেন তিনি। ইস, আজ যদি একটা ছেলে থাকতো ওনার, পুষ্পিতাকে বউ করে রেখে দিতে পারতেন। তখন মেয়েটার টাকা নিতে এত সংকোচ জড়তা কিচ্ছু থাকতো না। আয়েশা মনে মনে হাসতেন। তখনই পুষ্পিতা ঘরে ঢুকল। হাতের মগে তপ্ত ধোয়ার ছোটাছুটি। এত আস্তে হাঁটেও মেঝেটা অবধি টের পায় কিনা সন্দেহ। চুপচাপ আয়েশার সামনের টেবিলটায় মগ রেখে জানালো, আপনার চা আন্টি। আয়েশা এক পল ঘাড় ঘুরিয়ে দেখলেন। দুধ চায়ের রং যেন চকলেট আর ক্রিমের মিক্সড কম্বিনেশন। পরপরই পুষ্পিতার চেহারায় নজর গেল তার। আলোহীন মুখবিবর দেখেই ভদ্রমহিলা চোখ সরু করলেন। কদিন ধরে মেয়েটা এত মুখ কালো করে থাকে? এমন চাঁদের মতো রূপে কি গ্রহণ মানায়? কি হয়েছে জিজ্ঞেস করবেন ভেবে ওর ঠোঁট টিপলেন তিনি। পুষ্পিতা ওনার সাথে বেশ রয়ে সয়ে চলে। সত্যি কিছু ঘটলেও হয়তো বলবে না। ভাবনার মাঝে হঠাৎ ভ্রু কুঁচকালেন আয়েশা। তুমি জানলে যে পুষ্পিতা সেই বাদুরটা কই? ঘুমোচ্ছে এখনো? না, অনেক আগেই উঠেছে, কিন্তু কোথায় যে গেল? কোথায় গেল মানে? বাড়িতে নেই? পুষ্পিতা মাথা নাড়ল। আয়েশার কণ্ঠে উদ্বেগ। সে কি কিছু বলে যায়নি? ফের দুপাশে মাথা নাড়ল পুষ্পিতা। আয়েশা খাতুন সবে অর্ধেক হিজাব বেঁধেছিলেন। ওভাবেই কামড়া ছাড়লেন ত্রস্ত পায়ে। উষ্ণ মিষ্টি চাটা ফেরে পুষ্পিতাও পিছু পিছু আসে। আয়েশা সোজা সদর দরজা খুলতে গেলেন। নুয়া এরকম না বলেই হুটকাট কোথাও চায় না। ঘটনা প্রথম ঘটায় একটু একটু উদ্বিগ্ন তিনি। দৌড়ের হাতল ধরে টানতে গেলেন। বুঝলেন হুক বাইরে থেকে দেয়া। শান্ত মেজাজখানা তুঙ্গে উঠল সহসা। আশ্চর্য মেয়ে তো, দরজা বাইরে থেকে লাগিয়েছি কেন? আমি বের হবো জানে না? পুষ্পিতার চাউনি বোকা বোকা, যেখানে সামান্যতম প্যাঁচগোছ নেই। নুহা কিছুদিন ধরে একটু আসছি বলে হুটহাট বেরিয়ে যায়। সাথে এইভাবে বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে কেউ যে তার হদিস পাবে সেই উপায় অবধি থাকে না। কিন্তু এসব কথাও আয়েশাকেই বলবে না। বেকার বেকার বগা খাবে মেয়েটা। পুষ্পিতা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়েশা তখনও গজগজ করছেন রাগে। আজ আসুক, এভাবে না বলে যাও, বের করছি। কথাটায় ঠোঁট উল্টালো সে। নুহা যে কেন এমন করছে ওকে অন্তত জানিয়ে গেলে কি হতো। আয়েশা ফুসতে ফুসতে কক্ষ ফিরতে নিলেন। অমনি হুক টানার শব্দ হলো। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন তিনি। নুহা আসছে বুঝতে পেরে চিবুক শক্ত করে। তবে হাঁ করারও সময় দেয়নি মেয়েটা। ভেতরে এসেই চেঁচিয়ে উঠল, পুষ্পিতা! দুজনেই চমকে গেল খুব। পুষ্পিতা হকচকালো আরও। নুহা ছুটে এসেই চাপড়ে ধরল যখন প্রকোপে একটুর জন্য উল্টে পড়েনি পেছনে। নুহা গলা ছাড়ল না। সে সমানে চাচাচ্ছে। উত্তেজনায় কণ্ঠে ভূমিকম্প। পুষ্পিতা, তুই জিতেছিস, তুই জিতেছিস। আয়েশা তাজ্জব চোখে চেয়ে কোনো কিছু মাথায় ঢুকছে না। কৌতূহলে শুধারে, কি জিতেছে? আর তুমি এমন ব্যাঙের মতো লাভ হচ্ছে কেন? নুহা পুষ্পিতাকে ছেড়ে সরে এলো। ঠোঁটে তার হাসির হিড়ি। উচ্ছ্বাসের সবটুকু লুটিয়ে দিল বাক্যে। আম্মু, আম্মু, আমাদের পুষ্পিতা লটারিতে ফ্ল্যাট জিতেছে। পুষ্পিতা ছলকে উঠল বিস্ময়। নিস্তব্ধ হয়ে পড়ল। কি? আয়েশাও সমান বিস্মিত। হ্যাঁ, কি বলছো? লটারিতে ফ্ল্যাট? আরে আর কি বলছি, তবে এই দেখো, আজকের এই নিউজ পেপারে লটারি রেজাল্ট বেরিয়েছে।
আমি তো সেজন্যই সকাল সকাল কিনতে গিয়েছিলাম। টিকিটের সাথে একেবারে নম্বর ধরে ধরে মিলিয়েছি। দেখো, তুমিও দেখো। আয়শা মেয়ের হাত থেকে পত্রিকা টেনে নিলেন। এক হাতে লটারির টিকিট ধরে আঙুল দিয়ে গুনে গুনে ব্যস্ত হলেন মেলাতে। পুষ্পিতা হতবাক বিমূঢ়। তার ভাগ্যে তীব্র আর নুহা ছাড়া কোনো ভালো গল্প নেই। আছে অপমান হারানো কিছু অতীত, আর কিছু চোখের পানি। সেখানেই ফ্ল্যাট স্তম্ভিত ও নড়ে উঠল আয়েশার কথায়। সত্যি তো, টিকিট তো মিলে গেছে। মাত্র 10 টাকার লটারিতে ফ্ল্যাট, তাও সদরের ওইখানটায়। একেই কপাল বলবো না রাজকপাল। নুহা রহস্য হেসে বলল, অবশ্যই রাজকপাল আম্মু, না হলে কেউ এইভাবে ফ্ল্যাট পায় বলো তো?